নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ ফাস্ট লাইফ একটা লিড করছি এবং প্রত্যেকেই কিন্তু চাইছি এই যে আমরা ফাস্ট লাইফটা লিড করছি একটা সাকসেসের জন্য। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু দৌড়ে চলেছি এই সাকসেস পেতে। এই সাকসেস ধরার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় অনেক রকম পরিশ্রম করছি এবং যে যার ফিল্ডে কিন্তু তার যথেষ্ট বেস্টটা দেওয়ারই চেষ্টা করছে এবং এই যে চেষ্টা তার ফলে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের মানে বাড়ির দিকের খাবারের প্রতি ঝোঁকটা অনেকটাই কমে যাচ্ছে। আমরা কিন্তু ভীষণ নির্ভরশীল হয়ে পড়ছি বাইরের খাবারের দিকে। 8 থেকে 80 কিন্তু প্রত্যেকেই কিন্তু এই যে বাইরের যে খাবারগুলো, যেসব চটকদার খাবারগুলো বিক্রি হচ্ছে তার প্রতি একটা ভীষণ ঝোঁক এবং মানুষের কিন্তু একটা এনজাইটি বলতে পারেন। মানে বাড়ির খাবারের থেকেও আমাদের কিন্তু বেশি লোভনীয় কিংবা বেশি আকর্ষণ করে বাইরের খাবারগুলো এবং এই সকল খাবারগুলো কনজিউম করতে করতেই কিন্তু আমাদের শরীরটা যে কখন একটা রোগের বাসা হয়ে যাচ্ছে আমরা কিন্তু কখনোই বুঝতে পারছি না। অল্প বিস্তর কারণেই কিন্তু আমাদের গ্যাস, অ্যাসিডিটি এবং নানা বিভিন্ন রকম সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যারাইজ করছে এবং তার ফলে কিন্তু সেগুলো নিরাময়ের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু মেডিসিন কনজিউম করছি। এই যে আমরা মেডিসিন কনজিউম করছি, এই মেডিসিন কনজিউম করতে করতেই কিন্তু আমাদের বডিটাও রেজিস্ট করছে একদম প্রায় মেডিসিনের মতোই। মানে মেডিসিন ছাড়া আমরা একদমই চলতে পারবো না। আপনার হয়তো অ্যাসিডিটি হচ্ছে না কিংবা গ্যাস হচ্ছে না, তবুও মনে হচ্ছে না একটা মেডিসিন খাওয়া ভীষণ দরকার। এই যে একটা অবস্থা, তার মধ্যে থেকে শরীরটা আপনার কতটা খারাপ হয়ে যাচ্ছে এবং তার ফলে আপনাদের আর যে কি কি সিভিয়ার রোগগুলো দেখা দিচ্ছে আমরা কিন্তু ভীষণ নেগলেক্ট করে যাচ্ছি সেই দিকগুলো। আর এই দিকগুলো নেগলেক্ট করার কারণেই কিন্তু অল্প বিস্তর এখন কিন্তু দেখবেন ভীষণ অল্প সময়ের মধ্যেই আমরা ভীষণভাবে শারীরিক সমস্যার মধ্যে চলে যাচ্ছি, খুব সিভিয়ার ডিজিজ। তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস কিংবা মধুমেহ রোগ। মানে এটা দেখুন 8 থেকে 80 এখন কিন্তু পার্টিকুলার কোনো বয়সে এই ধরনের রোগ কিন্তু হচ্ছে না। মানে অনেক ছোট বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে এইসব ধরনের রোগ, কিংবা যারা হয়তো সিনিয়র সিটিজেন তাদের মধ্যে তো রয়েছে, কিংবা ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু এই ডায়াবেটিস কিংবা মধুমেহ রোগটা কিন্তু ভীষণ দেখা যাচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই যে আপনাদের শরীর কেন রোগের বাসা হয়ে উঠছে, এই যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে ঘোরাফেরা করছে, আমাদের প্রত্যেকের মনের মধ্যেই ঘোরাফেরা করছে এবং যারা এই প্রশ্নের সঠিক উত্তর সঠিকভাবে দিতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং ডক্টর এস খান। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে মানে ডায়াবেটিস কিংবা মধুমেহ রোগ এমন একটা শারীরিক সমস্যা, মানে এটার জন্য কিন্তু বয়সের প্রয়োজন পড়ে না। মানে অল্প বয়সেও দেখা যাচ্ছে এই রোগটি হচ্ছে কিংবা বেশি বয়সে তো হচ্ছে। তো এই রোগটার যদি এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ডায়াবেটিস বলে যে রোগটা আছে, ডায়াবেটিস বা মধুমেহ, এই রোগটার মধ্যেই মানে এটা লুকিয়ে আছে। মধুমেহ মানে আপনার রোগটার মধ্যে মধু জিনিসটা আছে, মানে এটাকে ইংলিশে বলছি সুইট বা আমরা বলছি সুগার। তো এবার সুগার কেন হচ্ছে বা কেন জিনিসটা হচ্ছে, তো সুগার অ্যাকচুয়ালি আমাদের সবার শরীরে কিন্তু সুগার লেভেল একটা থাকে, যে সুগার লেভেলটা ধরুন আপনার নর্মাল থাকে। তো সেই সুগার লেভেলটা যখন আপনার বেড়ে যাচ্ছে, ধরুন আপনার যে লেভেল থাকে সেটা বেড়ে যাচ্ছে, তখন আপনার শরীরে কি হচ্ছে, সুগার মানে বলছি যে ডায়াবেটিস হচ্ছে। তাতে কি ক্ষতি হচ্ছে, আপনার শরীরের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার বা যেটাকে বলি বাংলায় অনাক্রমতা ব্যাধি যেটা বলি, তো সেই অনাক্রমতা যে ক্ষমতাটা, মানে আপনার কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করলো সেটা ক্ষমতাটা এটা আপনার কমে যাচ্ছে। তো সুগার মূলত হয় হচ্ছে আপনার দু প্রকার, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 টাইপ 2 সম্পূর্ণ কিন্তু আলাদা। টাইপ 1টা হয় মূলত হচ্ছে আপনার যাদের হচ্ছে মানে ইনসুলিন একটা হরমোন আছে, যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে মানে বেরিয়ে আসে, সিক্রেশন হয়। তো সেই হরমোনটা যখন আমরা ঠিকঠাক করে বডি জেনারেট করতে পারি এটা, তখন একটা সুগার হয়, এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। আর এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা হচ্ছে আপনার এই খাওয়া দাওয়া বাইরের আপনার মানে ইনহ্যাবিটেড লাইফস্টাইলের জন্য আপনার যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো দুটো সম্পূর্ণ আলাদা কারণে পরে আমি সেটা বলছি। আমাদের ইতিমধ্যে প্রথম কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সমর দাস বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানেন? আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? আমার বয়স 29। আর সমস্যা হচ্ছে মানে আমাদের পেট ব্যথা, অম্ব এগুলো রোগী আছে। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলবেন কি সমস্যা আপনার? পেট ব্যথা, গ্যাস। পেট ব্যথা, গ্যাসের। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার বয়স কত? 29। পেট ব্যথা হচ্ছে, গ্যাস হচ্ছে, হ্যাঁ। রেগুলার পটি হয়? পটিটা হয় কিন্তু ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা তো প্রায় হয়ে গেল 5-6 মাস। 5-6 মাস ধরে হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক আছে আপনার? মোটামুটি আছে। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, বাকিটা বলছি আপনি শুনুন। দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছে বলছেন না যে রেগুলার পেট পরিষ্কার হচ্ছে না, আসলে সেই জন্য আপনার গ্যাস বা সেই জন্য পেটে ব্যথা আপনার হচ্ছে। আপনার যদি পেটের মধ্যে যে মল বা যেই জিনিসটা কাজের নয় সেটা যদি বেরিয়ে না আসে তখন সমস্যা হবে। কিন্তু আপনার বলছেন যে হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, অনেকে কি হয় না, অনেকে হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি আইবিএস, এই রোগটাকে বলা হয় যেটা আপনার হয়েছে। তো এটার জন্য আপনাকে এখান থেকে বললে তো আপনার চিকিৎসাটা হবে না, আপনাকে এসে দেখাতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আপনি এখন আপাতত এটা করুন যে আপনি সারাদিনে একটু বেশি করে জল খাবেন, মানে ধরুন 3 থেকে 4 লিটার জল খাবেন। বাইরে খাওয়া দাওয়াটা একটু বন্ধ রাখুন, বাড়ি খাওয়া দাওয়া খাওয়ার চেষ্টা করুন। তেলে ভাজা বা ভাজাভুজি খাওয়া, যেগুলো অয়েলি ফ্রাই খাওয়া, সেই খাবারগুলো খাওয়া একটু বন্ধ করুন। আর আপনি রাত্রেবেলায় 1 গ্লাস করে গরম জল খেয়ে শুতে যাবেন। আর আপনার এটাতে কিন্তু কমবে না, এটা সাময়িক আপনার একটা স্বস্তি হবে, কিন্তু আপনাকে কমাতে গেলে আপনাকে এসে চিকিৎসা করাতে হবে। আপনি আসুন, চিকিৎসা করিয়ে যান। আমাদের যে কোনো একটা অনেক তো ব্রাঞ্চ আছে, আপনি ফোন করে যোগাযোগ করে আসুন, সেখানে এসে আপনি চিকিৎসা করলে আপনার কিন্তু এই রোগটা 1 মাস মধ্যে সেরে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন কিংবা কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে হয়তো আপনারা লাইভ ফোনে করতে পারছেন না, সেই সকল প্রশ্নও কিন্তু আপনারা করতে পারেন হেল্পলাইন নাম্বারটে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার আমরা যে আলোচনা করছিলাম ডায়াবেটিস নিয়ে, মানে একজন ইয়াং পেশেন্ট ধরুন, মানে তিনি বোঝেনই না ডায়াবেটিস কি, তা তিনি কি করে বুঝবেন যে আমার ডায়াবেটিস হয়েছে, মানে উপসর্গগুলো কি কি দেখা দেবে তার? দেখুন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ডায়াবেটিস যে হচ্ছে সেটা বোঝা যাবে সেই কারণে, তখন দেখবেন তার যে কোনো রোগ হচ্ছে সেই রোগটা সহজে সারছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি হবে, আপনার ইউরিন দিয়েও ডায়াবেটিস মানে আপনার সুগার বেরিয়ে আসে, কিন্তু সেটা তো সে বুঝতে পারবে না। এটা কি করে বুঝতে পারবে? কিন্তু তার যে কোনো দেখবে একটা শরীর ম্যাজ ম্যাজ লাগছে, তার কোনো জিনিসই ঠিকঠাক করে মানে যে খাবারই খাচ্ছে সেই খাবারটা হয়তো হজম টজম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো একটা রোগ এলে সহজে সে রোগে যাচ্ছে না। একটা জ্বর, সামান্য একটা জ্বর যেটা আগে তার 2-3 দিনে সেরে যেত, সেটা হাতে 10 দিন লেগে যাচ্ছে, মানে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার লো হয়ে যাচ্ছে। একটা ম্যালাইজ ভাব আসছে, একটা অ্যাংজাইটি ভাব আসছে, শরীরে কোনো কিছু ভালো লাগছে না, খাওয়া দাওয়া তো ইচ্ছেই করছে না বা করছে, এই সমস্যাগুলো হবে। বা কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে, কোনো একটা জায়গায় কেটে গেছে, ছড়ে গেছে, সেই কেটে যাওয়া জায়গাটাও কিন্তু শুকোতে টাইম লাগছে। তো এই জিনিসগুলো হচ্ছে তার একটা সিমটম বা একটা তার কারণ যে তার এই কোনো একটা রোগ হয়েছে। তখন তাকে যদি নর্মালি কোনো ব্লাড টেস্ট করা হয় সুগারের জন্য, সেখানে হয়তো ধরা পড়তে পারে যে তার ব্লাড সুগার বা তার সুগার লেভেল ধরা পড়েছে, তখন তাকে সেই সুগারের ট্রিটমেন্ট করতে হবে। সে যদি সুগারের ট্রিটমেন্ট করে তখন দেখবেন আস্তে আস্তে তার এই ব্যাপারটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ সুগার মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার যে কোনো জিনিস সহজে হিল হবে না, আপনার যে কোনো রোগ সহজে সারবে না। একদমই তাই। ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তারা কিন্তু প্রত্যেকটা সময় এটাই বোঝাচ্ছেন আপনারা আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা এবং আপনার বয়স কত? বয়স 23 বছর। সমস্যা হচ্ছে যে আমার নাকটা ভীষণ না জ্বালা করছে, মানে এত ঠান্ডা মতো লেগেছিল। সিজন চেঞ্জ হচ্ছে তো, ঠান্ডার জন্য নাকে সর্দি মতো জমেছিল, বলুন। সেখান থেকে আমার নাকটা খুব জ্বালা করছে। মানে এটা কতদিন ধরে হচ্ছে আপনার এই সমস্যাটা? হচ্ছে আজকে সকাল থেকে হচ্ছে। মানে আজকে সকাল থেকে হচ্ছে, তাই তো? মাথা দিন করছে। আচ্ছা আচ্ছা, শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনি নাকে কি কোনো স্প্রে বা কোনো মানে ইউজ করেন নাকের জন্য? হ্যাঁ ইউজ করেছিলাম। এখন কিছু করেন না তাই তো? এখনই করেছি। আচ্ছা এখনই করেছে, ঠিক আছে আমি বলছি বাকিটা শুনুন। দেখুন ব্যাপারটা হচ্ছে, আপনি যে সমস্যাটা বললেন সেই সমস্যাটা এখান থেকে বলে আপনার সমাধান করা সম্ভব না। আপনাকে এটার জন্য চিকিৎসা করতে হবে। আর নাকে যে স্প্রে ইউজ করছেন সেটা সাময়িকভাবে করছেন আপনি, সেটা কিন্তু আপনার মানে কন্টিনিউ ইউজ করতে হবে। নাকের মধ্যে আমাদের কিছু না মানে জিনিস থাকে যেগুলো আমাদের নাকে ধুলোবালি ঢুকতে বা নাকের মধ্যে এই যে কফ জমে আছে এগুলোকে করতে কিন্তু মানে বাধা দেয়। কিন্তু আপনি যেটা ইউজ করছেন সেটা কি হচ্ছে, নাকের মধ্যে যে আপনার মানে রোনা রোনা টাইপের যেগুলো থাকে সেগুলো দেখবেন, দেখতে পাবেন আপনি, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার সাময়িকভাবে আমাকে আরাম দেবে, কিন্তু নাকে জ্বালা করছে। কারণ জ্বালা কেন করছে, আপনার যে জিনিসটা আছে সেটা একটা ওয়ান টাইপ অফ স্টেরয়েড, সেটা আপনার নাকটাকে ক্লিয়ার করে দিচ্ছে, নাক বন্ধ হওয়াটাকে, কিন্তু ক্ষতিও করছে। তো এই জিনিসটা আপনার পার্মানেন্ট কোনো সলিউশন নয়। আপনাকে এটার জন্য আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আছে, আপনাকে আমরা কিছু ন্যাচারাল কিছু ড্রপ দেবো, নাকে কোনো স্প্রে বা কিছু দেবো না আপনাকে। আপনি আর সাথে মেডিসিনও দেবো, শুধু এরকম না যে আপনাকে দেবো, বাট হাতে মনে হচ্ছে আপনার অ্যালার্জিও আছে। তো আপনি চিংড়ি মাছ ডিম বেগুনে খাওয়া দাওয়াগুলো বন্ধ করুন, একটা আইজি রিপোর্ট করে আপনি, আমাদের তো হাওড়াতে অনেক চেম্বার আছে, আপনি যদি আগেও ফোন করে থাকেন বা এখনো করছেন তো আপনি সেটা যোগাযোগ করে আমাদের হাওড়া চেম্বারে আসুন। আপনার বেশি কিছু ব্যাপার নেই। আপনার এই যে সমস্যাটা আপনি মানে জাস্ট নাকের দিয়ে ঢেকে রাখছেন, এটা কিন্তু পরবর্তীকালে বাড়াবাড়ি হলে সমস্যা হবে।
সেই জন্য এখন চিকিৎসা করলে কিন্তু সেরে যাবে, এটা আপনার 2-3 মাসের ব্যাপার। আপনি চিকিৎসা করবেন, সুস্থ হয়ে যাবেন, আর আপনার পরবর্তীকালে এরকম নাকে স্প্রে বা নাকে কিছু নেওয়া দরকার পড়বে না। তো ভালোভাবে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। এই যে একটা ফোন আমরা এক্ষুনি পেলাম, তো এই সুবাদে জিজ্ঞেস করবো, অনেকেই বলছেন যে সিজনটা তো আবার চেঞ্জ হচ্ছে, মানে আবার আমরা গরমের দিকে এগিয়ে যাচ্ছি, তো অনেকেরই এই সমস্যাটা দেখা যাচ্ছে যে নাক জ্বালা করছে, কেউ বলছেন গলা জ্বালা করছে, কিংবা অনেকেই আবার বলছেন হাঁচি কাশি হচ্ছে। মানে এগুলো কি শুধু সিজনের ব্যাপারই হচ্ছে, নাকি মানে অন্য কোনো সিমটম থাকার জন্য এই ধরনের মানে সমস্যা হতে পারে মানুষের? দেখুন, এই জিনিসগুলো হচ্ছে সিজনাল কারণে, সবার তো হচ্ছে না, কিছু কিছু জনের হচ্ছে। তো যাদের হচ্ছে তাদের ধরুন কারোর একটা হয়তো অ্যালার্জি সমস্যা আছে, বাট সে জানে না তো অ্যালার্জি। এবং আমরা অনেকেই জানি অ্যালার্জি মানে গা চুলকাবে, কিছু একটা বেরিয়ে যাবে, কিছু একটা ইনফেকশন হবে, কিছু র্যাশ হবে। কিন্তু সবসময় অ্যালার্জি মানে র্যাশ বা চুলকানি হবে তা কিন্তু নয়। কখনো কখনো অ্যালার্জি মানে আপনার এই জিনিসগুলো হবে, আপনার হাঁচি খুচরো হবে। একবার হাঁচবেন দেখবেন আপনার 10-20টা হাঁচি হয়ে যাচ্ছে। কাশি হাঁচির মধ্যে পার্থক্য আছে, কাশি আলাদা, হাঁচি আলাদা। তো আপনার দেখবেন স্নিজিং হচ্ছে, এটাকে আমরা হাঁচি বলি। তো হাঁচি হচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, নাক জাম মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জির কারণ। তখন আপনাকে অ্যালার্জির জন্য এই যে খাওয়া দাওয়াগুলো বারণ করে শুনতে হবে। আপনাকে একদম অয়েল ফ্রাই খাবার বা এই যে চিংড়ি মাছ, ডিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি এগুলো খাওয়া চলবে না। আপনি এগুলো বেশি করে খাচ্ছেন, সাথে আপনার বাইরে খাবার দাবার খাচ্ছেন, তখন তো আপনার অ্যালার্জি বাড়বে। আর অ্যালার্জি বাড়লে সবসময় কিন্তু চুলকবে না। এই অ্যালার্জিটা কি হয় বলুন তো, ব্লাডে একটা অ্যালার্জি বাড়ে, সেটা বাড়লে তখন আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনার অ্যালার্জি আছে কিনা জানতে গেলে আপনাকে আইজি টেস্ট করতে হবে। তো যার যার ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে, একটা আইজি টেস্ট করে রিপোর্টটা যদি অ্যাবনর্মাল থাকে, মানে আপনার লিমিট হাই খুব বেশি আছে, আইজি যে রেঞ্জ থাকে তার খুব বেশি আপনার এসছে, তখন আপনি এটার জন্য চিকিৎসা করতে গেলে আপনার কিন্তু একটা চিকিৎসা আছে, এটা সুস্থতাও আছে, মানে এটা পার্মানেন্ট সলিউশনও আছে। কিন্তু অনেকে কি করে, একটা জাস্ট ওই একটা কোনো রেডিমেড কোনো একটা ন্যাসাল স্প্রে বা কোনো একটা কিছু ইউজ করে নিল, তারপরে তার ইয়ে হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে, তার নাকে কিন্তু পলিপও দেখা যাচ্ছে। তো এই জন্য এইভাবে জিনিসটাকে অ্যাভয়েড করবেন না। আপনার রোগটা অ্যাকিউট স্টেজে আছে, ক্রনিক জায়গায় যাওয়ার আগে চিকিৎসা করে নিন, ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। স্যার, এই যে অ্যালার্জি জনিত সমস্যা যাদের ধরুন অনেক বছর ধরে রয়েছে, তাদের কি এখান থেকে অন্য কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অবশ্যই আছে। কারণ আপনি ধরুন অনেকদিন ধরে অ্যালার্জি আছে, বা নাক বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনার নাক দিয়ে মানে হাঁচি কাশি হচ্ছে, তো ভবিষ্যতে কি হতে পারে, আপনার ক্ষেত্রে ন্যাসাল পলিপ আসতে পারে, মানে নাকের মধ্যে একটা অ্যাবনর্মাল গ্রোথ আসতে পারে, যে গ্রোথটা অবশ্যই ক্যান্সার নয়। এই গ্রোথটা এলে নাকের মধ্যে আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হবে আপনার, মানে আপনার নাক জাম হয়ে যাবে। নাকের যে আমাদের ন্যাসাল যে মানে যে জায়গাটা আছে, যেদিন আমরা নাক মানে নিঃশ্বাস নিচ্ছি, ন্যাসাল ক্যানাল যেটা আছে বলি, সেই নাকের ফুটোগুলো আসলে বলতে গেলে বন্ধ টাইপের হয়ে যায়, তখন আপনাকে নিঃশ্বাস নিতে সমস্যা হবে। এই সমস্যাটা হতে পারে। তাছাড়া আপনার ইমিউনিটি পাওয়ার তো একটা লো হওয়ার চান্স খুব থেকেই থাকে, কারণ আপনি দেখবেন একটুতে ঠান্ডা লেগে যাচ্ছে, সারা বছরই আপনার সিজনাল ফ্লু লেগেই থাকছে, জ্বর সর্দি কাশি লেগেই থাকছে, কোনো মতেই থাকছে না। এইভাবে করতে করতে আপনার একটা সময় ইমিউনো কম্প্রোমাইজ আপনি হয়ে যাবেন। তো সেই জন্য এই জিনিসটাকে ফেলে রাখবেন না, চিকিৎসা করলে কিন্তু এটা একদম সুস্থ হয়ে যাবেন, ভবিষ্যতে এই জিনিসটা হবেই না। আপনি এটা অ্যালার্জি রিপোর্ট করে চিকিৎসা করতে চলে আসুন। স্যার, আলোচনা আসবো, আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি নমস্কার। আন্দোলন থেকে বিকাশ দাস বলছি। হ্যাঁ, বলুন বিকাশ বাবু। আমার সরকারের জিভে মানে ঘা হচ্ছে, মানে টিপ টিপ দাগ হয়ে যাচ্ছে, সেটা ফেটে যাচ্ছে, কিন্তু এইটা বড়ি খাচ্ছি না, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না ঠিকঠাক। মানে আরেকটু পরিষ্কার করে বলুন আপনার কি সমস্যাটা হচ্ছে। জিভে ঘা, আচ্ছা, জিভে ঘা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার বয়সটা কত? বয়সটা 28 বছর। তা এই সমস্যার জন্য আগে ডাক্তার দেখিয়েছেন? আগে দেখিয়েছি, কিছু বড়ি ট্যাবলেট কিছু খেয়েছি, হুম। কিন্তু সেভাবে সমাধান হচ্ছে না। আচ্ছা, তো ডাক্তারবাবুকে একটু যদি জানায় তাহলে একটু ভালো হবে। আচ্ছা, আমি নিশ্চয়ই। বলছি, বাকিটা আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু ওয়ান টাইপ অফ ইনফেকশন বলতে গেলে। এবার আপনি হয়তো ওটার জন্য কোনো একটা ভিটামিন খেয়ে নিচ্ছেন, যেটা অনেকেই খায়। একটা ওষুধ দোকানে গেল, একটা বললো এটা সমস্যা হচ্ছে, তারা একটা ভিটামিন আপনাকে দিয়ে দিল, আপনি ভিটামিনটা খাবেন, হয়তো সাময়িকভাবে ঠিক হবে, দিয়ে আবার দেখবেন বন্ধ করছে, 2-3টা ভিটামিন মানে ডোজ খাওয়ার পর দেখবেন আপনার আবার হচ্ছে। তো এটাও কিন্তু একটা প্রবলেম, কিন্তু অতটা মানে ভয়ানক প্রবলেম না, কিন্তু এটা একটা প্রবলেম। ভবিষ্যতে এটা থেকে আপনার জিভে মানে ঘাটা এটা রয়ে যেতেই পারে বলতে গেলে। তো সেই জন্য আপনি এটা যে বললেন না ডাক্তার দেখিয়েছে, হয়তো আপনি টুকটাক দেখিয়েছেন বা দেখানেনি, আপনাকে হয়তো ওষুধ দোকান গেছেন, বলেছে ওষুধ খেয়েছেন, সাময়িক কমে যাওয়ার হয়ে গেছে। তো এই যে সমস্যাটা হচ্ছে, এটা আপনার একটা অবশ্যই একটা ভিটামিন অভাব হয়, অনেক সময় কিন্তু এটা অন্য কারণেও হয়, ঠান্ডা লাগার জন্য হয়, বা ধরুন আপনার ঠান্ডার ধাত আছে, আপনার ঠান্ডা লাগে, আপনার অ্যালার্জিও আছে, সেই জন্য কিন্তু হয়। সবসময় এটা এরকম না ভিটামিন অভাবে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এটা ভিটামিন অভাবে হয়। তো এবার আপনার কেন হচ্ছে সেটা জানতে গেলে আপনাকে কিছু রিপোর্ট করতে হবে। তো আপনি এখন জাস্ট একটা আপনার আইজি টেস্ট করে আপনি আমাদের হাওড়া চেম্বারে চলে আসুন। আপনার এই যে বলছেন জিভে ঘাটা ছাড়ছে না, এটা কিন্তু আপনার একটা ট্রিটমেন্ট করলে উইদিন 1-2 মান্থের মধ্যে কিন্তু ব্যাপারটা সেরে যাবে আপনাকে এরকম না যে একটা হলেই মানে এরকম মেডিসিন খেতে হচ্ছে বা রয়ে যাবে। কিন্তু চিকিৎসা না করলে কি হবে, ভবিষ্যতে এটা থেকে আপনার কিন্তু বড় কিছু হতে পারে। চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে যাবেন। দেখুন, শরীর থাকলে কিন্তু অসুস্থতা থাকবেই, এবং অসুস্থতা থাকলেই কিন্তু আমাদের মনটাও ভেঙে যায়। তাই
তাই যদি সত্যি সত্যি নিজেকে সুস্থ এবং নিরোগ জীবন দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন কিন্তু আপনাদের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে তুলুন, একদম রোগ মুক্ত জীবন, যেটা আমার আপনার প্রত্যেকেরই কাম্য। আমরা কিন্তু প্রত্যেকেই চাই একটা নিরোগ জীবন এবং তার জন্যই কিন্তু অনবরত লড়াই চালিয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। গ্রাম থেকে শহর এবং শহরতলি থেকে জেলার প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে হেরিয়াতে আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাবেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু পাবেন ডক্টর এস খাকে, কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে এবং ঝাড়গ্রামেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভারতুরিকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে এবং শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা আবারও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি সঠিক উপায়ে সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যারা আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যাকে বলা হয় একদম কিন্তু রুট ট্রিটমেন্টই করা হয়। কারণ যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, কারণ যেখান থেকে রোগের উৎপত্তি হচ্ছে, এই উৎপত্তি যদি আমরা ঠিকঠাক বুঝতে না পারি তাহলে কিন্তু কোনো মতেই রোগ নিরাময় করা সম্ভব হবে না। কিন্তু এই রুট ট্রিটমেন্ট কিংবা এই যে গোড়া থেকে সপাটে নির্মূল, এই যে একটা উক্তি যারা কিছু করে থাকেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রতিনিয়ত ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদের মাধ্যমেই আগামী জীবনগুলো সুন্দর করে গড়ে তুলুন। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গাতেই বিভিন্ন চেম্বারে দৌড়ে যাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী চেম্বার কিংবা কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন সময়তে বসছেন, আপনারা কিন্তু যাবতীয় তথ্য যদি পান তাহলে কিন্তু অবশ্যই নিচে হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্যই কিন্তু রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। শুধুমাত্র কিন্তু এখানে যে আপনাদের আভ্যন্তরীণ ট্রিটমেন্ট হয় তা কিন্তু নয়, বাহ্যিক যে সকল আপনাদের শারীরিক সমস্যাগুলো রয়েছে, দেখুন চুল পড়ে যাচ্ছে, স্কিন জনিত সমস্যা হচ্ছে কিংবা র্যাশ হয়ে যাচ্ছে, এখানে আমরা তো এখন ভীষণ বিউটি কনসাস, এই যে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভীষণ সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয়। এখানকার লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে এবং পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা দিয়ে কিন্তু সুন্দরভাবে, একদমই তাই, এখানকার ডাক্তারবাবুরা কিন্তু অভিজ্ঞ ডাক্তারবাবুরা যেগুলো রয়েছেন সুন্দরভাবে আপনাদের সমস্যা বুঝবেন এবং সুন্দরভাবে আপনাদেরকে সুন্দর করে তুলবেন। প্রত্যেকেই কিন্তু এই কারণেই প্রতিজ্ঞাবদ্ধ। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস, মানে ডায়াবেটিস টাইপ 2টা, এটা অনেকের ক্ষেত্রেই শোনা যাচ্ছে, তো এই টাইপটা কতটা মানে ডেঞ্জারাস হতে পারে মানুষের জন্য? অ্যাকচুয়ালি ডায়াবেটিস টাইপ 2টা সবার জেনারেলি হয়, টাইপ 1টা খুব কম জনের হয়, যেটা হয় সেটা অনেকটা কিউরেবল বলতে গেলে, কিন্তু ডায়াবেটিস টাইপ 2টা অনেক সময় কিউরেবল হয় থাকে না পেশেন্টের নিজের ভুলের জন্য, কারণ পেশেন্ট প্রথম থেকে সেটাকে গ্রাহ্য করে না বা পেশেন্ট নিজের খাওয়া দাওয়াটাকে চেঞ্জ করে না। তো টাইপ 2টা কেন হয়? টাইপ 2টা হয় হচ্ছে আপনার শরীরের মধ্যে যে সুগার লেভেল আছে বা যে গ্লুকোজ লেভেল আছে সেইটা আপনার নর্মাল থেকে বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনার এক্সটার্নাল কিছু ফ্যাক্টরসের জন্য। আপনি বাইরে থেকে ধরুন প্রচুর পরিমাণে সুগার আপনি ইনটেক করছেন, মানে জেনে করছেন, অনেক অজান্তে করছেন, সেই জিনিসগুলো আপনাকে পরবর্তীকালে আপনার কি করছে, সেই সুগারটাকে তো ডাইজেস্ট করতে পারছে না, কারণ আপনি হয়তো সেভাবে অ্যাক্টিভ না, সেভাবে তো এক্সারসাইজ করছেন না, বা আপনার লাইফস্টাইলটা সেভাবে নয় যেভাবে আপনার হওয়া উচিত ছিল।
সেই জন্য আপনার কি হচ্ছে, আপনার ভবিষ্যৎ মানে পরবর্তীকালে কি হচ্ছে, আপনার এই সুগার লেভেল বেড়ে যাচ্ছে, আপনার কোনো রোগী সারছে না। আর আপনার যে দেখবেন, যেটা একটা বলি ফাস্টিং ব্লাড সুগার, যেটা বলি যে খালি পেটে টেস্টটা করতে হয়, সেটা দেখবেন আপনার যদি 100-র মধ্যে আছে তার মানে আপনার নর্মাল আছে, কিন্তু 100 ছাড়িয়ে গেল মানে আপনার তখন ধরতে হবে আপনার সুগার আসছে। আর পিপি বলে একটা টেস্ট হয় পোস্ট প্র্যান্ডিয়াল, সেটা হচ্ছে আপনার খাওয়ার পরে যে সুগার টেস্টটা হয় 2 ঘন্টা পরে বলা হয় করতে, সেটা তো দেখবেন আপনার নর্মাল থাকে 140-এর বেশি হবে, সেটা বলি আপনার যে আপনার সুগার লেভেল হাই আছে। তো এই যে জিনিসটা, এটাতে আপনার কি করে, প্যানক্রিয়াসকে এফেক্ট করে, প্যানক্রিয়াসে এফেক্টেড হয়ে যায়, তখন আপনার প্যানক্রিয়াস এই সুগারটাকে ঠিকঠাক করে ভাঙতে পারে না, ডিজলভ করতে পারে না, তখন আমরা সুগারটা ব্লাডের মধ্যে ছড়িয়ে যায়, এমনকি আপনি ইমিউনো কম্প্রোমাইজ হয়ে পড়েন, আর আপনার যে কোনো রোগ সহজে সারতে যায় না। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন কে বলছেন? আমি বাপন হালদার বলছি। হ্যাঁ বলুন। তো আমার প্রবলেমের জন্য আমি স্যারের কাছে জানতে চাই। হুম। মানে প্রবলেম হচ্ছে আমার কোমরে না চোট লেগেছিল বছর 4-5 আগে। তা সেটা মোটামুটি কমে গেছিল। তবে যখন এক্সরে গেছে তখন বলেছে একটুখানি মানে মানে হাড় সরে যাওয়ার ছিল, তো তখন ট্রিটমেন্ট করা ঠিকঠাক হয়েছিল। এই ব্যথাটা দেখতে আবার এখন বেড়ে বাড়ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স হচ্ছে 39। আচ্ছা, মানে এই যে আপনার সমস্যাটা বাড়ছে, এর জন্য কি আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? ওই তো তখন দেখানোর পর তখন এই এত বছর পর আবার এটা আমি আচ্ছা, মানে মানে আবার রিপিট হচ্ছে। ভাবতে আচ্ছা, আচ্ছা, একদমই। শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার ওই যে বললেন অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল? কখন বলতে মানে আমি গাড়ি চালাতে চালাতে পড়ে গেছিলাম হ্যাঁ, সেটা কতদিন আগে হয়েছিল? 4-5 বছর আগে। তারপর তখন 5 থেকে বছর। আচ্ছা, তখন কিছু ফ্র্যাকচার ট্যাকচার কিছু হয়েছিল না, কিছু হয়নি? মানে একটু বললো যে একটু সামান্য মানে ইয়ের মতো, তখন তো ইয়ে করে ট্রিটমেন্ট গুলো করে তখন সেরে গেছিল, মানে মোটামুটি ইয়ে হয়েছিল। ঠিক আছে, আপনি রিসেন্ট কোনো আপনার এক্সরে রিপোর্ট আছে যে ব্যথা করছে বলছেন? না, 2 মাস ধরে আমি আপনার অনুসার দেখে আমি ফোনটা করলাম। তা ওই অ্যালোপ্যাথিক খেতে এখন দেখছি, কিন্তু আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্টের যদি কোনো ইয়ে হয়, তা আমি সেই জন্যই ফোনটা করছিলাম। তা কি করতে হবে তার জন্য আমি তো। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনাকে প্রথমেই আমাদের ব্যাপারটা হচ্ছে, আপনার যেটা হয়েছিল সেটা তো আপনার হেয়ার পিন ফ্র্যাকচার হয়েছিল, একটা হয় অনেক সময় যেমন বললেন একটু ফেটে গেছিল, হয়তো একটু ইয়ে হয়েছিল, সেটা হতেই পারে, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে হতেই পারে, বাট আপনি চিকিৎসা করেছেন, কিন্তু হয়তো কোনো কারণে সেই জিনিসটা তখন আপনি পুরোপুরি ঠিকঠাক করে আপনার চিকিৎসা হয়নি। এবার আপনার 39 বয়সে এসে আপনার মানে এজে এসে আপনার কি হচ্ছে, আপনার সেই জায়গাটাতে কিছু আর্থ্রাইটিক চেঞ্জেস আসতে পারে, ব্যথাটা হচ্ছে, মানে চেঞ্জেস বলতে কোনো বাদ হয়ে গেছে আপনার, সেটা আপনার একটা কাজ করুন, আপনি আরেকবার একটা কারেন্ট এক্সরে করান আমার যেখানে যেটা হচ্ছে। ট্রিটমেন্ট তো অবশ্যই আয়ুর্বেদে আছে, আপনাকে কোনো অপারেশন কোনো কিচ্ছু করতে হবে না, কোনো সার্জারি কিছু করা দরকার নেই, জাস্ট আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে, কিছু ডায়েট ফলো করতে বলা হবে, আর খুব বেশি হলে আপনাকে পঞ্চমাশারি করতে বলা হবে। এটা করলে কিন্তু আপনি এটাতে সেরে যাবেন, কিন্তু আমি বলবো একটা আপনি কারেন্ট একটা এক্সরে করান, আপনার সেই যে বলছেন একটা হালকা হেয়ার পিন ফ্র্যাকচার হয়েছিল সেটা আদৌ আছে না পুরোপুরি ঠিক হয়ে গেছে সেটা দেখার জন্য একটা আমাদের কনফার্ম হতে হবে। এটা হয়ে গেলেই আমরা তখন সেখান থেকে বলতে পারবো যে আপনার কি জিনিসটা হয়েছে। তো এটা আপনারা কিন্তু চিকিৎসা করলে কিন্তু পুরোপুরি কিউরেবল আমাদের আয়ুর্বেদে, কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনি চিকিৎসা করবেন উইদিন 3 to 4 মান্থের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন। আর আপনার যদি অন্য কিছু হয়ে ফেলে রিপোর্ট ধরা পড়বে, সেজন্য একটা এক্সরে করে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনার বাড়ির কাছে যে চেম্বারটা আছে সেখানে চলে আসুন। অনেক ধন্যবাদ স্যার। এই ফোনটা সূত্র ধরেই জিজ্ঞেস করবো যে এই ধরনের যে সকল যে পেইন গুলো রয়েছে, মানে অনেক পুরনো ব্যথা ফিরে আসছে, কিংবা ডায়াবেটিস জনিত যে সমস্যাগুলো রয়েছে, এই সকল সমস্যার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? অ্যাকচুয়ালি মানে এই ব্যথাগুলো অনেকদিন ফিরে আসছে কেন, এই জিনিসটা কেন হয় তাকে বুঝতে হয়, কি হচ্ছে কেসটা, এক সময় একটা অ্যাক্সিডেন্ট করেছে কেউ, বা কারো হয়তো কোথাও কিছু মোচড় লেগে গেছে, এবারে সেই সময় কি হলো, এখন তো সবার কাছে পেন কিলার থাকে, একটা পেন কিলার মেডিসিন খেয়ে নিল, সুস্থ ইয়ে হয়ে গেল, এখন বাড়াবাড়ি, এবারে কি হলো, সেই কম বয়সে আপনার শরীরে ধরুন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব ঠিকঠাক আছে, আপনার কিছু ফিলই হলো না, ঠিক হয়ে গেল, কিন্তু যখন বয়স বাড়ে তখন আপনার এই জিনিসগুলো একটু কমতে আরম্ভ করবে, তখন দেখবেন আপনার সেই জয়েন্টে যেখানে একটু পড়ে গেছিলেন, ব্যথা হয়েছিল, মোচড় হয়ে গেলো, ঠিক হয়ে গেল, সেইখানে ব্যথা আবার আসছে, কেন কি আপনার সেই জায়গাতে পুরোপুরি আপনার তখন ট্রিটমেন্টটা ঠিক করে হয়নি। তো এটা অনেক সময় জানতে অজান্তে হয়ে যায়, অজান্তে হয়তো কিছু করার থাকে না। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা তো প্রথমে অবশ্যই তাকে মেডিসিন দিয়ে তার রোগটাকে একদম সেই শুরুতে যে গোড়াতে রোগটা হয়েছিল সেই গোড়া থেকে তার চিকিৎসাটা করে তার ওই জায়গাটা পুরোপুরি রিপেয়ার করে দিই মেডিসিন দিয়ে। এবারে যদি মেডিসিন দিয়ে না হয় তখন আমরা পঞ্চম থেরাপি তাকে রিকমেন্ড করি, এই থেরাপিটা 15 দিন করলেও সে কিন্তু আস্তে 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 ওই জায়গাটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে, এমনকি তার যে এই সমস্যাটা ছিল সেটা কিন্তু কেটে যাবে। আর সুগারের ক্ষেত্রে আমরা মূলত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি, এখানে ক্ষেত্রে কোনো থেরাপি কিছু লাগে না, তার এমনি জাস্ট বাড়িতে তার জাস্ট মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে, কিন্তু এই ব্যাপারটা যে থাকে না সুগার হলে সারা জীবন ওষুধ খেতে হবে, এই জিনিসটা কিন্তু থাকে না, আপনার আস্তে আস্তে একটা স্পেসিফিক টাইমের মধ্যে সে সুস্থ হয়ে যায়, এমনকি তারপরে তাকে মেডিসিন খাওয়া দরকার পড়ে না।
স্যার এই সকল যে পেশেন্টগুলো আছেন মানে যাদের ডায়াবেটিস হয়েছে তাদের কি ধরনের খাওয়া দাওয়ার প্রয়োজন পড়েছে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি তাদেরকে একটু স্ট্রিক্ট ডায়াবেটিক ডায়েট দিতে হবে, কারণ কি তাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে অ্যাডেড সুগার বা কোনো রকম সুগার তারা খাওয়া যেতে পারে না। এবারে শুধু শুধু সুগার মানে শুধু চিনি তো নয়, আপনি কোনো মিষ্টি জিনিস খাচ্ছেন সে তার মধ্যেও সুগার থাকছে। আপনাকে ভাত কম খেতে হবে, হয়তো আপনি দুবেলার জায়গায় একবেলা ভাত খাচ্ছেন, একবেলা রুটি খাচ্ছেন, ঠিক আছে। বাইরের যেসব বাইরের যত যেসব মানে ড্রিঙ্কস থাকে, কোল্ড ড্রিঙ্কস হোক বা সফট ড্রিঙ্কস হোক, যে ড্রিঙ্কস হোক না কেন সেইটাও কিন্তু অ্যাডেড সুগার থাকে। তো সেই অ্যাডেড সুগার যুক্ত যে কোনো ড্রিঙ্ক হোক যাই হোক এগুলো কিন্তু খাওয়া চলবে না, কারণ খাবারটাকে কি করা হয় বেশি মিষ্টি হওয়ার জন্য নর্মাল সুগারের থেকে অ্যাডেড সুগার দিয়ে দেওয়া হয়, যেটা আপনার পুরো আর্টিফিশিয়াল, যেটা পুরোপুরি মানে কি বলবো বায়োকেমিক্যাল একটা জিনিস আর কি। সেটার জন্য আপনার কি হয়, আপনার ক্ষতিটা খুব বেশি হয়ে যায়, আপনার শরীরে যে সুগারটা দরকার তার থেকে আপনি অনেক অনেক গুণ বেশি সুগার ইনটেক করে ফেলেন, তারপরে আপনার সমস্যাটা বেড়ে যায়। তো এই জন্য সুগারের যে ডায়েটটা একদম রেস্ট্রিক্টেড সুগার, মানে আপনার বলতে গেলে চিনি খাওয়াই চলবে না, ভাতও কম খেতে হবে, রুটি খাবেন একবেলা করে, একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন। আর বাইরের খাবার দাবার যেগুলো ধরুন খুব রিচ খাবার, খুব হাই প্রোটিন রিচ বা হাই ফাইবার রিচ খাবার যেগুলো, সেই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। বাকি বাড়ির খাবার দাবার খেলে আপনি কিন্তু সুস্থ থাকবেন। স্যার অনেক ক্ষেত্রে তো অনেকেই আছেন বুঝতে পারছেন না যে আমার ডায়াবেটিস হয়েছে কিনা, তো এই সকল পেশেন্টদের জন্য ঠিক কোন টাইমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। অ্যাকচুয়ালি যখন ব্যাপারটা হচ্ছে আপনার একটা বয়স হয়ে গেলে, আমরা বলি না যে একটা বয়স হয়ে গেলে বডি চেক আপ করুন, তো এটা কেন বলা হয়, কারণ অনেক সময় আপনার কম বেশি সিমটম থাকে কিন্তু বুঝতে পারছেন না কি হয়েছে। সেই জন্য আফটার 50 পর বলা হয় যে আপনার কিছু হোক না হোক আপনি বছর অন্তর একবার করে পুরোপুরি ফুল বডি চেক আপ করান। এটার কারণেই বলা হয়, কারণ সুগার কখনো কখনো বুঝতে পারা যায় যে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার রোগ সারছে না, আমার জ্বর সর্দি কাশি যাই হচ্ছে না কোনো সারছে না, তখন ভালো কথা। কিন্তু অনেক কাছে বুঝতে পারে না, তো আমাদের কাছে গাছই করে না, হ্যাঁ ঠান্ডা লেগেছে হয়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই ঠান্ডা লেগেছে। তো এই সময় হয়তো আপনার সুগারটা সেই মুহূর্তে কোনো কারণে সুগার বেড়েছে আপনার, বা আপনার মাথা ঘোরাচ্ছে, শরীরে একটু প্রেশার ফিল হচ্ছে, ভালো লাগছে না, মাথা মানে একটা শরীর দুর্বল লাগছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, এই জিনিসগুলো হলে কিন্তু আপনাকে টেস্ট করতে বলা হয়, কারণ এই জিনিসগুলো কিন্তু একটা সুগারের একটা কিন্তু কারণ হতে পারে। তো এই জন্য বলা হয় যে একটা বয়স পেরিয়ে গেলে আপনাকে বছরে একবার করে অন্তত চেক করানো উচিত। যদি আপনি চেক করেন মানে ফুল বডি চেক আপ করান, ব্লাড টেস্টগুলো করেন, সুগার প্রেশার কোলেস্টেরল থাইরয়েড সমস্ত কিছু ধরা পড়ে যাবে আপনার কি আছে না আছে। আপনিও নিজেকে বুঝে স্যাঙ্গুইন হয়ে গেলেন, আপনি কনসার্ন হয়ে গেলেন, আপনি চিকিৎসা করলেন, হয়তো রোগটা বারবারই হওয়ার আগে আপনার সেরে যাবে। এটা একটা কারণ। আর যদি আপনার সিমটম কিছু থাকে সেটার ক্ষেত্রে আপনাকে ওটাই বললাম যে খাওয়া দাওয়াগুলো একদম রেস্ট্রিক্ট করুন, সুগার টুগারে খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করলে কিন্তু সেরে যায়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ হয়ে উঠছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। কোথায় বাড়ি আপনার? শ্যামপুর গাজীপুর। আচ্ছা, আপনি আমাদের এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি শুয়েছিলাম, আমার হাত পা পড়েছিল, আমি টিভি দেখতে দেখতে চ্যানেলে দেখে আমি যোগাযোগ করেছি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে আর কাঁধের হাড় সরে গিয়েছে। আচ্ছা, তো আপনার প্রচন্ড ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা, উঠতেই পারছি না, বিছানা সজ্জা হয়ে গিয়েছে। আমি তো শুনলাম নাকি আপনি লাঠি নিয়ে এসেছিলেন শ্যামপুর চেম্বারে, আজকে আপনি হেঁটে এসেছেন, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। ভালো, কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই তো? না না না। আচ্ছা, তা আপনার এখন ব্যথা যন্ত্রণা ভালো আছে? আচ্ছা, তো আপনি এখন কি বলতে চান বাকি দর্শক বন্ধুদেরকে? আমি যেমন সুস্থ হয়েছি এবার আপনারাও আসুন, এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারাও সুস্থ থাকুন, এটাই কামনা করুন। দাদা আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন? আমার নাম রঞ্জিত সরকার, আমি মালবাজার থেকে আসছি, জলপাইগুড়ি জেলা। কি সমস্যা ছিল আপনার? আমার পেটের রোগের আইবিএস এর IBS সমস্যা এর ছিল। সমস্যা ছিল। আচ্ছা, কতদিনের সমস্যা ছিল? এই রোগটা আমার প্রায় 25 বছর হবে। বেশ, আর কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, দেখানোর পরে এই রোগটা হয়তো 7 দিন 10 দিন ভালো থাকতো, আবার হয়ে যেত। তারপর আমাদের এনবিপি তে কিভাবে এলেন? আমি এটা টিভি চ্যানেলে দেখছি, দীর্ঘদিন থেকে দেখতে 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 তারপরে আসছি। তো এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? এখানে ওষুধ খাচ্ছি 2.5 মাস হবে। কেমন আছেন? এখন মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা, তো অবশ্যই আপনি ভালো আছেন শুনে আমাদের ভালো লাগলো। আর যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি মেসেজ থাকবে? তারাও আসুক এই এনবিপি কাছে, তারা সুস্থ হবে, ভালো থাকবে। আমার যে রোগের ছিল সে থেকে আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও পাবেন। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। প্রত্যেকটা সময়
যে সকল ডাক্তারবাবুরা লাইভ অনুষ্ঠানে আসছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে শেখাচ্ছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা নিজেদের জীবনকে কি করে সুন্দর করে গড়ে তুলতে পারি। কারণ আয়ুর্বেদিক হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনি কিন্তু শুধুমাত্র যে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন তা কিন্তু একদমই নয়, আপনি কিন্তু মানসিক এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত স্ট্রং হয়ে উঠছেন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয়। কারণ যদি আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ না থাকি তাহলে কিন্তু আমাদের যে সকল আগামী পরবর্তী কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে যাবেন, আর সাকসেসও কিন্তু অনেকটা দূরে চলে যাবে। তো আপনারা যদি সত্যি সত্যি চাইছেন নিজেকে কিছু অ্যাচিভ করতে, কোথাও একটা নিজে পৌঁছাতে, কিংবা নিজের প্রিয়জনকে কোথাও একটা পৌঁছে দিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকেও লাইভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাঁ। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের প্রত্যেকটা মানুষই মানে 8 থেকে 80 এমন একটা স্টেজে আমরা পৌঁছে গিয়েছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে শারীরিক সমস্যা বর্তমান, আর সব থেকে বেশি সমস্যাটা যেটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিডনি জনিত সমস্যা, লিভার জনিত সমস্যা, মানে এই সমস্যাগুলো বারবার ঘুরে ফিরে আসছে, মানে এইটা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। আপনার যে কোনো সমস্যায় আসে আপনার কিন্তু অ্যাকচুয়ালি শরীর থেকে মানে আর পেট থেকে, মানে আমরা যে খাবার দাবার খাচ্ছি সেটা থেকে। আজকে ধরুন আজ থেকে কিছু বছর পিছিয়ে গেলে আপনার দেখবেন এইসব রোগ কিন্তু এই বয়সে আসতো না, মানে কিডনি জনিত সমস্যা বলুন, লিভার জনিত সমস্যা বলুন, বা আপনার আরো যে অন্যান্য স্কিনের প্রবলেম যাই হোক না কেন, এতটা কিন্তু ছিল না। কারণ আপনার আশেপাশে সারাউন্ডিংস বা পরিবেশ কিন্তু এত দূষিত বা এত পলিউটেড ছিল না, এটা একটা কারণ। সাথে সাথে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা ভেজাল খাবার ছিল না, একদম ন্যাচারাল খাবার ছিল। আপনি যেটা রান্না করতে খাচ্ছেন সেটাও ছিল, যেটা আপনি কাঁচা খাচ্ছেন সেটাও ছিল। এখন কি হচ্ছে, সবকিছু মানে একটা অ্যাডাল্টারেশন চলে আসছে, মানে ভেজাল চলে এসছে। আপনার খাবারটাকে তাড়াতাড়ি মানে ফসল হয়ে বানিয়ে দেওয়া হচ্ছে, বাইরে থেকে কিছু সার টার যে কোনো জিনিস হোক না কেন সবকিছু তাড়াতাড়ি চাই আমাদের। তো তাড়াতাড়ি চাই মানে সেই জিনিসটা তো সেইভাবে হবে না যেটা আপনার নর্মালি হতো। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা চটজলদি ব্যাপার চলে আসছে। আমাদের খুব তাড়াতাড়ি চাই, আমাদের একটা ফাস্ট ফুড চাই, আমাদের একটা ফাস্ট লাইফ চাই। তো এই ক্ষেত্রে আমরা যে খাবারটা খাচ্ছি তার কোয়ালিটি তো কমছে, কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু তার ড্রপ হচ্ছে। তখন কি হচ্ছে, সেই খাবারটা আপনার কাজে লাগছে কম, অকাজে লাগছে বেশি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তখন আপনার দেখবেন আপনার একটা সময় পর মানে একটা বয়স হয়তো আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার সুগার প্রেশার লেভেল বেড়ে যাচ্ছে, কিডনিতে কোনো একটা প্রবলেম আসছে, লিভারে প্রবলেম আসছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এই কারণে। তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দেখতে হবে খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। এখন সবারই যারা কাজ করে, যারা ওয়ার্ক হোলিক, যারা কাজ করছে, তাদের কিন্তু বেশিরভাগই কি হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া করতে বাধ্য হচ্ছে। কারণ কিছু করার নেই, তাকে থাকতে হচ্ছে অফিসে 9-10 ঘন্টা, তো সে বাইরেই খাবে না, সে তো আর সবসময় সম্ভব নয় করতে। এবারে সেই ক্ষেত্রে দেখ সমস্যাটা হয়ে যাচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনার হয়তো কোনো কাজে লাগছে না, উল্টে ক্ষতি করছে। সেইখানে আপনাকে কনসার্ন হতে হবে যে আমি খাবারটা যে খাচ্ছি বাইরে খাবার, অ্যাকচুয়ালি আমি চাইলে আগে বাড়ি খাবার মানে যদি পারা যায় পসিবল হয় বাড়ি খাবারটা নিয়ে যান, বাইরে খান। যদি না পারেন যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা একটু দেখে নিন, দেখে খাওয়া দাওয়া করুন, যাতে সেই খাবারটা আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বলের কোনো কারণ না হয়। তার আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। দীপ্তি রায় বলছিলাম। হ্যাঁ, কে বলছেন ম্যাডাম? একটু জোরে কথা বলবেন। দীপ্তি রায় বলছি। দীপ্তি রয়, হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি তো আমারই বলতে যে আমার চুলের সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, মানে কি সমস্যা হচ্ছে যদি একটু বলেন। মানে মাথায় তো প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছে, মানে মানে ধরে ধরে পড়ছে, আর আমার প্রচন্ড চুল উঠে যাচ্ছে। হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 29। 29। মানে এই সমস্যার জন্য আগে কোনো ডক্টর দেখিয়েছেন? না দেখানো হয়নি। আচ্ছা, এটা কতদিনের সমস্যা আপনার? এটা মাসখানেক হয়েছে। মাসখানেক হচ্ছে। শুনুন স্যার বলছেন। আচ্ছা, এটা কি শীতকালেই হচ্ছে না সারা বছরই হচ্ছে? শীতকালেই হচ্ছে। শীতকালেই হচ্ছে, আগেও শীতকালে হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, যে জিনিসটা বলছেন আপনি আগেও শীতকালে হয়েছে, সেই জিনিসটা আমি এখান থেকে বললে মানে আমি এখান থেকে আপনাকে কনসাল্ট করে দেবো আপনি ঠিক হয়ে যাবে চুল উঠো না, সেটা কিন্তু নয়। চুল উঠো অনেক কারণ থাকে। একটা প্রথম কারণ থাকে জল। আপনি যে জলটাতে স্নান করছেন সেই জলটা কতটা মানে খরা বা কতটা জল আর কি, কতটা বেশি জলটার মধ্যে আছে সেটা গেল। তারপরে আপনি যে খাওয়া দাওয়া করছেন, বা যে শীতকালে কেন চুল উঠে, শীতকালে আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, শীতকালে আমাদের চুলের যে গোড়া সেটা দুর্বল হয়ে যাচ্ছে, সেই জন্য চুল উঠে চলে আসছে। আমরা শীতকালে মাথা দেবেন, অনেক সময় দেবেন মাথার দেবেন খুশকি হচ্ছে, মাথার দেবেন ছাল উঠছে। তো খুশকি হওয়াটা কিন্তু আলাদা, মাথার যদি ছাল ওঠে সেটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আপনার একটা স্ক্যাল্প সোরিয়াসিস বলা হয়, যে ছাল উঠছে এটাকে বললাম, আর খুশকি হলে আলাদা।
তো এই ক্ষেত্রে বলবো আপনি এসে চিকিৎসা করান, আপনার বাড়ির কাছে চেম্বারে যেখানে আসুন, আমরা দেখি অনেক সময় মাথাকে ভালো করে যে পেশেন্টের মাথাতে কি প্রবলেমটা একটু হচ্ছে, কোথা থেকে কেন চুলটা করছে। মানে এখান থেকে আমি আপনাকে কিছু বলে দেবো যেটা আপনার বাড়িতে বসে চুল ঠিক হয়ে যাবে, এটা হয় না। আপনার এরকম করে চুল ওটা ঠিক হয় না, আপনার রোগটা অনেক পুরনো, আপনার আগের শীতকালে হয়েছিল। তো আপনি এসে চিকিৎসা করান, আমরা এরকম না যে আপনাকে কিছু যে তথাকথিত কিছু একটা তেল বা শ্যাম্পু দিয়ে দিলাম বললাম সেরে যাবে, তা নয়। আপনাকে এটার জন্য মেডিসিন দেওয়া হবে, আপনাকে কিছু প্রপার বলা হবে যেগুলো আপনাকে শুনতে হবে। আর আপনাকে এটার জন্য যদি আপনার তারপরেও কিছু সমস্যা আপনার সমাধান না হয়, আমাদের তো একটা আলাদা ডিপার্টমেন্ট আছে এখানে, হেয়ার স্কিনের চিকিৎসা করা হয়, সেটা লাইলিগেন্স, সেটাও খুব ভালো। সেক্ষেত্রে আমরা কিন্তু চুলের ট্রিটমেন্টটা করলে চুল কিন্তু রিপেয়ার হয়ে যাবে। তো এই জন্য বলা হচ্ছে আপনি যোগাযোগ করে চেম্বারে চলে আসুন, দেখান, সুস্থ হয়ে যাবেন। স্যার এই যে আপনি এক্ষুনি বললেন নাইলিগেন্সের কথা, মানে অনেকেই জানতে চাইছেন, মানে অনেকেই তো বলছেন, জিজ্ঞাসা করছেন যে হেয়ার ফল হচ্ছে, কিন্তু অনেকেই আবার বলছেন যে ওই জায়গাতে রিগ্রোথ হচ্ছে না, এটা টাক পড়ে যাওয়ার সম্ভাবনা ছেলেদের মধ্যে বেশি দেখা দিচ্ছে। তো এই ধরনের সমস্যার জন্য লাইলিগেন্স ডিপার্টমেন্টের কি কি ট্রিটমেন্ট রয়েছে যদি একটু বলেন। এই যে ধরনের ব্যাপারটা বললেন যে চুল উঠে যাচ্ছে বা ওখানে চুল গ্রোথ হচ্ছে না, টাক পড়ে যাচ্ছে, একবার অনেক সময় কথা হয়েছে একবার টাক পড়ে গেলে আর সেই জায়গাটা ঠিক হবে, কথা একটা আছে। তো এরকম ব্যাপার কিছু না, আপনার টাক পড়ার আগে গেলে তো চিকিৎসা করতে সুবিধা হবে, আপনার তখন হয়তো লাইলিগেন্স লাগলোই না। আর যদি সত্যি সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও ট্রিটমেন্ট আছে, সবকিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে। লাইলিগেন্সের ক্ষেত্রে আমাদের স্পেশাল একটা প্রফেশনাল থাকবেন, তিনি আপনার পুরোপুরি হেয়ারের বা স্কিনের যে ট্রিটমেন্টটা লাগে সেটা করে দেবেন। আর আপনি সেই জন্য আপনাকে আসতে হবে, এসে চিকিৎসার জন্য আপনাকে কথা বলতে হবে। ফার্স্টেই এরকম না যে আপনি এসে কি করবেন, আগে আপনার কনসাল্ট করা হবে যে আপনার কি লাগবে কি না লাগবে, সবকিছু আপনার থেকে শুনে, আপনার প্রবলেমটা শুনে আপনার চিকিৎসা করা হবে। সেক্ষেত্রে আপনাকে 2-3টে সিটিং দিলে কিন্তু আপনার এই যে হেয়ার যে রিপেয়ারিং ব্যাপারটা যেটা, সেটা কিন্তু হয়ে যাবে। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাবেন, কখন পাবেন, এবং যাবতীয় অন্য যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের আগামী জীবনে পরবর্তীতে সুস্থ থাকার চাবিকাঠি। হয়তো আপনার এই নাম্বারটা এই মুহূর্তে লাগছে না, কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে নানা রকম শারীরিক সমস্যার কারণে ভুক্তভোগী এবং বহু ডাক্তার দেখিয়েও কোনো কিন্তু লাভ হয়নি। তাদের জন্য কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা, তো হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 9830235527 অথবা 37 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, শরীর থাকলে কিন্তু শরীর খারাপ হবে, কিন্তু সেই শরীর খারাপ বেশি দিন শরীরের মধ্যে কিন্তু পুষে রাখলে সেটা কিন্তু অন্যরকম যে কোনো দিকে টার্ন নিতে পারে, সেটা হয়তো আরো আপনাদের জন্য ভীষণ ভয়াবহ হয়ে উঠতে পারে। আমরা কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না, আপনাকে শুধু অ্যাভয়েড করছি, কারণ আপনার সুস্থ থাকাটা কিন্তু সবচাইতে বেশি কাম্য যাদের কাছে, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টর বাবুরা। তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জন যারা আছেন তারা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাক এবং সুস্থ স্বাভাবিকভাবেই আগামী জীবনটা জীবনযাপন করুক। তার জন্য কিন্তু অবিলম্বে আপনাদেরকে ডায়াল করতে হবে এই হেল্পলাইন নাম্বার। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক, যেখানকার ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। স্যার, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে আমার যে কিডনির সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না। তারা হয়তো একটা মেডিসিন কনজিউম করলেন, ব্যথাটা কমে গেল, কিন্তু আবার এটা সিভিয়ার ব্যথা কি অনেক সময় হতে পারে জিনিসটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোন রোগী প্রপার কি কারণে হয়েছে না জেনে যে আপনি মেডিসিন খান, তো সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। তো কিডনি সমস্যা যে বুঝতে পারছেন, আপনার কিছু সিমটম হলে তো আপনাকে বলা হয় টেস্ট করতে, সেজন্য ডাক্তার দেখাতে হবে। আপনি নিজে থেকে যদি কোনো একটা ডাক্তারখানায় বা কোনো দোকানে গিয়ে বললেন আমার এই ব্যথা হচ্ছে, তো আপনাকে পেটে ব্যথা ওষুধ দেবে। আপনাকে তো এবার আপনি জানেন না কি হয়েছে, সেই জন্যই আমরা বলি যে আপনি ডাক্তার দেখিয়ে নিন। ডাক্তার কি করবে, আপনাকে পেটে ব্যথা তো দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় ব্যথা করছে, আপনি বলছেন এখানে এখানে ব্যথা করছে, তখন আপনাকে বলে দেওয়া হচ্ছে একটা আপনি পেটের ইউএসজি করুন। সেক্ষেত্রে আপনার কিডনি, লিভার, প্যানক্রিয়াস কোথায় কি আছে না আছে, গলব্লাডার সব তখন ধরা পড়বে। হয়তো আপনার ওখানে সমস্যা এলো, তখন আপনার ব্যথাটা গ্যাসের ব্যথা নয়, কিন্তু আপনি হয়তো ওষুধ খাচ্ছেন গ্যাসের ওষুধ, কারণ আপনি জানেন না কি ব্যথা হচ্ছে। আপনাকে একটা নর্মাল গ্যাসের মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে, আপনার তো প্রথমে কমলো, তারপরে কমলো না। এবার আপনি বলছেন প্রথমে কমলো কেন, কারণ আপনার দেখুন সবারই হয়তো কম বেশি গ্যাসের সমস্যা থাকে। আপনার পেটের মধ্যে কোনো অর্গান যদি একটু ডিসফাংশন করে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনার গ্যাসের সমস্যা থাকে। সেক্ষেত্রে কি হয়, যে কোনো মেডিসিন প্রথমে যখন কনসার্ন করেন নিচ্ছেন আর কি, তখন একটা সাময়িকভাবে একটা আপনি হয়তো কিছু দিনের জন্য রিকভার করে গেলেন, কিন্তু পরে দেখছেন আপনার সমস্যা অন্য জায়গায়। আপনার হয়তো কিডনিতে সমস্যা আছে, বা আপনার হয়তো লিভারে প্রবলেম আছে, অনেক স্টোন হয়েছে বা লিভার ফ্যাটি লিভার হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি গ্যাসের ওষুধ খান, আপনার সারবে না, উল্টে আপনার ওই 2-3 দিন পর আপনার রোগটা আবার ফিরে আসছে।
সেই জন্য বলা হয় ডাক্তার দেখান, যে কোনো ডাক্তারকে দেখান, দেখিয়ে একটা প্রপার রিপোর্ট করান, রিপোর্ট করিয়ে আপনি জানুন কি হয়েছে আপনার, তারপরে তো সেটা চিকিৎসা করবেন, তারপরে আপনি সুস্থ হবেন। স্যার কিডনি যদি আমরা ভালো রাখতে চাই তাহলে ঠিক কোন উপায়টা অবলম্বন করতে হবে? দেখুন, কিডনি ভালো রাখতে গেলে আপনাকে তো প্রথমে হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। অনেকে আছে জলই খায় হচ্ছে সারাদিনে 1 থেকে 1.5 লিটার। শীতকালে তো এরকমও আমি মানে পেশেন্ট দেখেছি বা এরকম লোকের সাথে কথা বলেছি, এবার জল তেষ্টা পাচ্ছে না, জল কেন খাবো, তো সে হয়তো সারাদিনে জল খাচ্ছে 2 লিটার, এবার তার দরকার জল হচ্ছে সারাদিনে 4 লিটার, খাচ্ছে 2 লিটার, কি করে হবে? তখন কি হয়, কিডনির কাজ হলো জলটা ওয়াটারটাকে ফিল্টার করা। এবারে আপনার যদি কোনো কারণে জলই ঠিকঠাক করে না গেলেও কত ফিল্টার করবো, ও ক্ষেত্রে তখন চাপ পড়ে যায় কিডনি ক্ষেত্রে। আর চাপ পড়লে কি হয়, কিডনি আস্তে আস্তে আপনার ডিসফাংশন করতে শুরু করে, কিডনি প্রবলেম করতে শুরু করে, তখন দেখবেন পেটের সাইডে আপনার ব্যথা হচ্ছে। কিন্তু আপনি তো সবাই তো মেডিকেল ইতে নেই যে আপনি বুঝতে পারছেন এই ব্যথাটা কি ব্যথা, মেডিকেল থাকলেও অনেক সময় বোঝা যায় না কোন ব্যথাটা কি সমস্যা হচ্ছে। তো সেই জন্য আপনি জল প্রপার ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবেন, বেশি রিচ খাবার খাবেন না। রিচ খাবার অনেক সময় কি করে কিডনি ক্ষতি করতে পারে, কারণ আপনি বেশি ধরুন রিচ খাবার আছে, তার মধ্যে ইউরিয়া অ্যামোনিয়া সবই আছে, সেটা তো আপনার একটা সময় তো খাবারটা তো ফিল্টার করে যা কাজে লাগালো সেটা শরীরে মিশে গেল, বাকি যেটা কাজে লাগছে না অকাজের জিনিস সেটা তো বেরিয়ে আসছে, সেটা হয়তো আপনি ইউরিন দিয়ে বেরিয়ে আসছে বা আপনার ল্যাট্রিন দিয়ে বেরিয়ে আসছে। তো কি ইউরিন দিয়ে বেরিয়ে কি হচ্ছে, ইউরিনটা তখন আমরা ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে, সেই ক্ষেত্রে বলা হয় যে আপনার কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জন্য আপনি খাওয়া দাওয়া করলে সেটা দেখে খাওয়া দাওয়া করুন, যাতে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত না হয়। স্যার কিডনিকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে কোন কোন ধরনের খাবার দাবার আমাদের খাওয়া উচিত? আচ্ছা, কিডনিকে ভালো রাখতে গেলে আপনাকে ধরুন লো ফাইবার ডায়েট নিতে হবে, মানে আপনি যে খাবারটা খাচ্ছেন তার মধ্যে বেশি ফাইবার থাকা চলবে না। ভাত খেলেও ওই অনেকটা সুগারের মতো, ভাত খেলেও একবার খাবেন, দুবেলা ভাত খাবেন না। প্রথম প্রথম খেতে ধরুন যখন কিডনি সমস্যা একদমই হয়নি, আপনার ভালো আছেন, তখন তো আপনি সবই খেতে পারেন কম বেশি, কিন্তু তাও চেষ্টা করবেন খুব বেশি ভাত না খাওয়ার, খুব বেশি আপনার ইউরিয়াযুক্ত খাবার না খাওয়ার, খুব বেশি আপনার ধরুন টমেটো টমেটো খাবারটাকে একটা অ্যাভয়েড করার। আর যদি দেখছেন সমস্যা হচ্ছে তখন তো আপনার খাওয়ার পুরো রেস্ট্রিকশন হয়ে যায়, তখন শুধু ওই লাউ ঝিঙে পটল এই খাবারগুলো ছাড়া তো আপনার খাওয়া চলেই না, রুটি, কারণ তখন আমরা ব্লাড কিন্তু ভাঙতে আরম্ভ করে, ব্লাড আপনার দেখবেন তখন ভেঙে আপনার ব্লাডের যে হিমোগ্লোবিন তার কিন্তু পরিমাণ কমতে আরম্ভ করে। তো সেই জন্য আপনাকে প্রথমে এটা করতে হবে যে আপনাকে কিডনি ভালো করতে সব খাওয়া দাওয়া নর্মাল করতে হবে। আর যদি একটা সমস্যা এসে গেছে তাহলে আপনাকে এই যে 3-4টে খাবারের নাম বললাম এই খাবারগুলো খেতে হবে, নাহলে কিন্তু প্রবলেম বাড়বে। হাই প্রোটিন ডায়েটটাকে অ্যাভয়েড করুন, প্রোটিন খান কিন্তু মানে খাবারের মধ্যে খান। আর অনেকে থাকে জিম টিম করলে প্রোটিন পাউডার ইনটেক করে, তাদের সেই জিনিসটা বন্ধ করুন। প্রোটিন পাউডার বা আপনি যেগুলো নিচ্ছেন ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু ভবিষ্যতে শরীরে ক্ষতি করতে পারে। এটা অনেকে হয়েছে যে ক্রিয়েটিনিন লেভেল বাইরে থেকে নেওয়ার পরে বেড়ে গেছে, তারপরে তার কিডনি ফেলিওর হয়ে গেছে। তো এই জন্য এগুলোকে একটা অ্যাভয়েড করুন, এগুলোকে একটা সতর্ক থাকুন। স্যার অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও কিডনি জনিত সমস্যা হচ্ছে, তো তার জন্য এনবিপি নারী আর আয়ুর্বেদাতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু বলেন? বাচ্চাদের মূলত আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি, সেক্ষেত্রে ওরকম কিছু এক্সট্রা লাগে না। বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা হলেও মানে খুব কম হয়, তারা সেরেও যায়। আর তাদেরকেও ওই একই কেস, বাচ্চারা তো জল খেতে যায় না, বাচ্চাদের অবশ্য 4 লিটার জল না, বাচ্চাদের 2-3 লিটার খেলেই হবে, কিন্তু বাচ্চাদেরকেও তো 2 লিটার খাওয়ানো খুব চাপ, বাচ্চারা খেতে জানার সময়। তো বাচ্চাদেরকেও যে কোনো ভাবে শরীরের মধ্যে লিকুইড দিতে হবে, জল না খাওয়া লিকুইড ডায়েট তাকে দিতে হবে, বাচ্চারা লিকুইড ডায়েট খেতে পারে। তো এইভাবে তার শরীরে লিকুইড মানে ওয়াটার ইমব্যালেন্সটা ঠিক রাখতে হবে। যদি ঠিক না থাকা যায় তখন কি হয়, বাচ্চারও কিডনি সমস্যা হতে পারে, কিন্তু খুব রেয়ার হয়, এক্ষেত্রে হয় না বললেই চলে, আর মেডিসিন দিয়ে সেরে যায়। স্যার কিডনি জনিত সমস্যা যদি অনেক দিন থাকে তাহলে কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়? দেখুন, কিডনির সাথে ডিরেক্টলি হার্টের সেরকম সম্পর্ক নেই। কিডনি থেকে কি হতে পারে, আপনার ব্লাড লস হবে, মানে আপনার ধরুন শরীরের মধ্যে হিমোগ্লোবিন কমে যাবে, তখন কি হবে, আপনার অ্যানিমিয়া হয়ে যাবে, মানে আপনার ধরুন ব্লাডের থাকার দরকার বডির মধ্যে 14-15, আপনার হয়ে যাচ্ছে 7-8, 6-5, হিমোগ্লোবিন নেমে যেতে পারে, সেই ক্ষেত্রে শক হয়ে আপনি মারা যেতে পারেন। কিন্তু ডিরেক্টলি হার্টে অ্যাটাক করে না, এইভাবে অ্যাটাক করে আপনার শরীরের রক্তটাই সব, আপনার যদি রক্তই হিমোগ্লোবিন কমে যায়, আপনার যে আরবিসি ভেঙে যায়, ভেঙে জল হয়ে যাচ্ছে, আরবিসি ডিজলভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো পেশেন্ট মানে সার্ভাইভ করতে পারবে না। সেই জন্য কিডনিকে ভালো রাখতে হবে। স্যার যে সকল পেশেন্টরা রয়েছেন খুব সিভিয়ার কিডনি জনিত সমস্যায় ভুগছেন, তো তাদের জন্য কি ধরনের ট্রিটমেন্ট করা হয়? দেখুন, যারা এখন ডায়ালিসিস করেননি বা যাকে ডায়ালিসিস রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে তাদেরকে এটাই বলবো, তারা ডায়ালিসিস করার আগে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আপনারা আমাদের এখানে আসুন, কারণ ডায়ালিসিস করলে কিন্তু অনেক সময় পেশেন্ট সার্ভাইভ করতে পারে না। ডায়ালিসিসটা খুব একটা কষ্টকর একটা জিনিস, যারা করে তারাই জানে বা যাদের বাড়ির লোক করে তারাও জানে। আর এই ক্ষেত্রে পেশেন্টের রিকভারির চান্সটা কিন্তু খুব কমে যায়, মানে ওই ডায়ালিসিস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়, কারণ তার কিডনি পুরোপুরি ফেলিওর হয়ে গেছে, কিডনির যে কাজটা সেই কাজটা বাইরে থেকে করা হচ্ছে। তো এই জন্য ডায়ালিসিস করার আগে একবার ভাববেন, আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা করাতে আসুন। অনেক পেশেন্টকে আমরা ডায়ালিসিস মানে করতেই হয়নি, তাই এমনি জাস্ট আস্তে আস্তে তার সিকেডি যে প্রবলেম ছিল বা কিডনি যে ডিজিজ ছিল সে কিন্তু রিকভার করে গেছে। স্যার আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি ডায়মন্ড থেকে বলছিলাম। ডায়মন্ড হারবার থেকে, হ্যাঁ বলুন কে বলছেন? সময় সরকার বলছিলাম। আমার সমস্যা হচ্ছে পেটটা সবসময় মানে ঠোঁট মেরে থাকে, একটা ফুলে ফোলা ভাব। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন?
আমি 32। 32, মানে কতদিন ধরে হচ্ছে এই সমস্যা আপনার? সমস্যাটা আমার মানে প্রায় 6-7 মাস 8 মাস দেখতে পাচ্ছি, পেটটা একটু মানে ভারী ভারী লাগছে, মানে ঠোঁট ব্যথা। আচ্ছা, কিছু না খেলেও যেন মনে হয় যেন খারাপ করা। খেয়েছেন, একদমই তাই। শুনুন স্যার বলছি। আচ্ছা, পটি আপনার রেগুলার হয়? রেগুলার হয়, একটু মানে বুঝতে পারছি। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে, পটি হয়তো রেগুলার হলেও কি পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, যেটা আপনি নিজেই বললেন। তো এই ক্ষেত্রে পেট তো ভারী ভারী লাগবে, খেতে ইচ্ছে করবে না, না খেলেও পেট ভারী ভারী লাগবে। আর হচ্ছে কি, আপনার গ্যাস অ্যাসিডিটি, মানে আপনার বদহজম হচ্ছে, আপনার খাবারটা ডাইজেস্টই হচ্ছে না, যেটাকে ইনডাইজেশন মানে ইয়েটা হয়ে যাচ্ছে আপনার। তো এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা করাতে আসতে হবে। আপনাকে বাড়িখান থেকে বলবো আপনি সেরে যাও তা নয়, আপনি আসুন চিকিৎসা করাতে। আপনাদের এই পেটের সমস্যা যেরকম ভালো ভালো চিকিৎসা আছে, এই কোষ্ঠকাঠিন্য বলুন বা পেটের যে কোনো গ্যাস্ট্রাইটিস সমস্যা, জিআরডি, আইবিএস, সমস্ত রোগের ভালো ট্রিটমেন্ট আছে। আপনি এসে চিকিৎসা করান, আপনি সুস্থ হয়ে যাবেন। দেখুন, আপনি প্রত্যেকেই কিন্তু যাই সুস্থ এবং নীরোগ জীবন পেতে, তার জন্যই কিন্তু আমাদের এত লড়াই। কিন্তু যখন আমরা দেখছি যে আমরা বাইরে থেকে যখনই মেডিসিন কনজিউম করছি এবং করতে করতে আমাদের শরীর একটা রোগের ডিপো হয়ে উঠছে, তখন কিন্তু সত্যি সত্যি আমাদের একটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। কারণ আমরা কিন্তু কেউই চাই না যে শারীরিক সমস্যার মধ্যে আজীবন থাকতে। তাই আপনি যদি সত্যি সত্যি চান যে নিজেকে একদম সুস্থ নীরোগ জীবন দেবেন এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবে আর 5টা মানুষের মতনই বেঁচে থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের সাথে থাকবেন। তার জন্যই কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ। শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে জেলা, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। এবার কিন্তু আপনাদের পালা। আপনারা যদি সত্যি সত্যি চান আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলবেন এবং আয়ুর্বেদকে যদি ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকছেন। যাকে বলা হয় একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। রিসার্চ সেন্টার মানে কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ ভাবেই কিন্তু আপনাকে জিজ্ঞাসা, তাদের ট্রিটমেন্ট প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ নিখুঁত ভাবে করে থাকেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আপনারা আপনার নিকটবর্তী ক্লিনিক বেছে নিন, কোন ডাক্তারবাবু কখন বসছেন এবং কোন ডাক্তারবাবুকে আপনাদের কখন চাইছেন, কিবারে চাইছেন, এসব নানা যাবতীয় তথ্য যেগুলো রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া এই মুহূর্তে হেরিয়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাবেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও কিন্তু আপনারা আবারও পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এস খাকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে এবং ঝাড়গ্রামে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর এস ঘোষালকে। সমস্যা আপনার যে কোনো শারীরিক সমস্যাই হোক না কেন, সেই সমস্যার নিমেষের সমাধানই যারা করতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকেরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের সমস্যা হচ্ছে, জানতে চাচ্ছি। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার মায়ের এবং বয়সটা বলবেন। বয়স এই 64 বছর, মায়ের মানে হাঁটতে চলতে খুব হাঁটু ব্যথা করে। হাঁটু ব্যথা করছে। আচ্ছা, বয়সটা কত বললেন? 65। 65 বছর। আচ্ছা, কতদিনের সমস্যা এটা আপনার মায়ের?
এটা অনেক দিনের সমস্যা। আচ্ছা, বছর 2-3-এর সমস্যা। তো এর জন্য আপনি ডাক্তার দেখিয়েছেন আগে কখনো? হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছি, কিন্তু তাদের কাছে কিছুই হয়নি। আচ্ছা, কাজ হয়নি। শুনুন স্যার বলছেন। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার মায়ের যে সমস্যাটা বললেন, সে বলছেন চিকিৎসা করেছি, কাজে কাজ কিছু হয়নি। হয়তো আপনি চিকিৎসাটা এমন জায়গায় করিয়েছেন, সেখানে আমরা চিকিৎসা ঠিক করে হয়নি, আপনাকে জাস্ট উপর থেকে সিমটমের ট্রিটমেন্ট করা হয়েছে, তাই আপনার মায়ের ক্ষেত্রে ব্যথাটা কমেছে, আবার বেড়ে গেছে। তো এই জন্য বলি আমরা, আপনি আপনার হেল্পলাইনে যোগাযোগ করে আসুন, আপনার মায়ের চিকিৎসা করে দেবো, পঞ্চকর্ম যা লাগবে সেটা দিয়ে দেবো। আপনার মায়ের এই যে বলছেন আমরা সিমটমেটিক চিকিৎসা করবো না, আপনার মাকে পুরোপুরি যে সমস্যাটা হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, ওনার বাত হয়েছে, অ্যাকচুয়ালি ওনার আর্থ্রাইটিস আছে, এই জন্য এই ব্যথাগুলো হচ্ছে। তো আপনার যা যা রিপোর্ট আছে, যা কিছু আছে আপনি নিয়ে আসুন। আমাদের এই ক্ষেত্রে খুব ভালো ট্রিটমেন্ট আছে, মেডিসিন আছে, সাথে পঞ্চকর্মা থেরাপি আছে। আপনি সেগুলো সবকিছু আপনার মায়ের জন্য পাবেন। এমনকি আপনি বলছেন না যে চিকিৎসা ভালো করে হয়নি, সেটা আপনি বলবেন না, আপনি বলেন চিকিৎসা করে আপনার মা সুস্থ হয়ে আগের মতো আবার হাঁটাচলা করবে, কোনো ব্যথা ছাড়া। সেই জন্য আপনাকে এবার হেল্পলাইন যোগাযোগ করে আসতে হবে, দেখাতে হবে। আপনি এখনই যোগাযোগ করে একটা ডেট ঠিক করে চলে আসুন। অনেক ধন্যবাদ স্যার। এই যে এই ফোনটার সূত্র ধরেই জিজ্ঞেস করবো যে কোনো মানুষের আর্থারাইটিস জনিত সমস্যা রয়েছে, মানে এটা কি বোঝার কোনো রকম সিমটম রয়েছে যে আর্থারাইটিসই হয়েছে তার? দেখুন, সিমটম বলতে গেলে তার অ্যাকচুয়ালি বলতে গেলে তার হাঁটু ব্যথা করবে, আর হাঁটুর মধ্যে একটা কটমট করে আওয়াজ হবে, কারণ তার দুটো হাড় ঠোকা খাবে বলতে। মাঝখানে একটা যে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, এটা তো শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তো একটার সাথে একটা হাড় কাছাকাছি চলে আসবে। এমনকি ওই যে কটমট করে আওয়াজ হচ্ছে, মানে কি দুটো হাড় আপনার ঠোকা খাচ্ছে। আর অনেক সময় খুব সিভিয়ার ক্ষেত্রে হাড় আপনার ভেঙে যেতেও পারে, মানে টুকটুক করে ভাঙবে, এরকম না যে আবার পুরো হাড়টা ভেঙে যাবে, টুকরো টুকরো করে হাড় ভাঙবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন পায়ে হাঁটতে গেলে কটমট করে আওয়াজ হচ্ছে, বা খুব ব্যথা করছে হাঁটুর জায়গাটাতে, মানে অসহ্য ব্যথা করছে, উঠতে সিঁড়ি ভাঙতে গেলে, এই করতে গেলে, তখন ধরতে হবে আপনার আর্থ্রাইটিসই হয়েছে, আর সেটা অস্টিও আর্থ্রাইটিসই হয়েছে। এবারে আপনি বাকিটা জানতে পারবেন আপনি এক্সরে রিপোর্ট করলে। আর যদি আঙ্গুলের গিটে গিটে দেখেন ছোট ছোট জয়েন্টে ব্যথা করছে আপনার, কিন্তু পায়ের গিটে কোনো ব্যথা নেই, ছোট ছোট আঙ্গুলে ব্যথা করছে, সেই ক্ষেত্রে কিন্তু ধরতে হবে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস বড় বড় ছোট ছোট জয়েন্টে হয়, আর অস্টিও আর্থ্রাইটিস যেটাকে বলি আমরা অস্থিবাত, সেটা কিন্তু হয় মানে বিগ বিগ জয়েন্টে, মানে আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা ধরুন, ঘাড় ব্যথা বলুন, এগুলো আবার অনেক সময় দেবে স্পন্ডালাইসিসের সমস্যা থাকে। তো এই জন্য বলা হয় যেখানে ব্যথা করছে একটা কারেন্ট এক্সরে রিপোর্ট করিয়ে আপনি আসুন, তাহলে আপনার বলতে পারবো যে আপনার কি হয়েছে, হয় আর্থ্রাইটিস হবে, নাহলে স্পন্ডালাইসিস হবে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তো সেইটা চিকিৎসা করলে, থেরাপি নিলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার এই যে সমস্যাগুলো রয়েছে, মানে আর্থারাইটিস কিংবা স্পন্ডিলাইটিস বললেন, মানে এগুলো কি নির্দিষ্ট কোনো বয়সে হয় নাকি যে কোনো বয়সে হওয়ারই সম্ভাবনা থেকে যাচ্ছে? অ্যাকচুয়ালি এগুলো একদম কম বয়সে হয় না, তবে হ্যাঁ রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু কোনো বয়স মানে না, সেটা আবার আপনার 25-26 বছর হতে পারে। কিন্তু বাকি যে সমস্যাগুলো বললাম, মূলত এগুলো 30 বছর আগে হয় না। এবারে এখন তো লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য 25-এও দেখা যাচ্ছে এগুলো হচ্ছে, কিন্তু সাধারণত এগুলো আপনার 30 বছরের পরেই আসে। বুড়ো বয়সে তো আসতেই পারে, মানে আপনার 50-60 বছর বয়সে এগুলো আসতেই পারে। সেই জন্য আপনাকে ভালোভাবে থাকতে হবে, আপনি যেভাবে নিজেকে লিড মেনটেন করে রাখবেন, সেরকম ভাবে আপনার ডিজিজগুলো হবে। যদি আপনি ভালোভাবে থাকেন, আপনার বডির মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব ঠিকঠাক থাকে, সাইনোভিয়াল ঠিক আছে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আর যদি আপনার সেগুলো মানে ঠিকঠাক করে লাইফস্টাইল থাকে না, আপনি একদম মানে এক্সারসাইজ করেন না, শুয়ে বসে কাটান, তাহলে আপনার সমস্যাগুলো তাড়াতাড়ি আর্লি চলে আসবে। স্যার এই সকল সমস্যার জন্য এনবিপি তে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু বলেন? এই যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য তো এনবিবিতে আমরা প্রথমে তাকে মেডিসিন দিয়ে শুরু করি, তারপরে তার সিভিয়ারিটি থেকে, মানে তার রোগটা কতটা তীব্র, সে কতটা কষ্টে আছে। তো এই যে একদমই হাঁটতে না পারে, তাকে ফার্স্টেই বলি আমরা, তাহলে আপনি একটা জাস্ট কিছুদিন মেডিসিন খান, খেয়ে রোগটাকে সেই জায়গায় আমরা গার্ড করি, তারপরে তার থেরাপি করে সেই রোগটাকে একদম প্রথম থেকে তার রিপেয়ার করা হয় পুরোপুরি। তার ওই যে সাইনোভিয়াল ফ্লুইডটা সেই জায়গাটা রিস্টোরেশন করা হয়। আপনার সমস্ত কিছু এই সমস্যাগুলো যেগুলো আছে আপনার, মানে এই কার্টিলেজ রিস্টোরেশন, কিন্তু মেডিসিন দিয়ে হয়, কোনো থেরাপি, কোনো মানে এরকম না কোনো সার্জারি বা কোনো কিছু নি রিপ্লেসমেন্ট কিচ্ছু করি না, আমরা জাস্ট মেডিসিন দিয়ে বাইরে থেকে আপনাকে এক্সটার্নালি অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে কিন্তু এই রোগগুলো সারিয়ে দিই। একদমই তাই স্যার, যেমন করে বললেন, দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই চাই সুস্থ নিরোগ জীবন পেতে, এবং সেটা যদি আয়ুর্বেদিক পদ্ধতিতে হয় তাহলে তো ক্যা বাত। কারণ আমরা প্রত্যেকেই চাই যে কাটা ছেঁড়া, এই যে এত বড় বড় অপারেশন, নিজেদের একটা শরীরের যে ক্লান্তি, এবং তাছাড়া কিন্তু বাড়ির লোকেরও একটা টেনশন, মানে এতক্ষণ ধরে একটা অপারেশন চলছে, এই যে একটা মানসিক আপনাদের ভীষণ চাপ, এই চাপ থেকে যারা সত্যি সত্যি সঠিক উপায় এবং সঠিক পদ্ধতিতে আপনাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। যখনই ডাক্তারবাবুরা লাইভে আসছেন, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আমরা আগামী দিনগুলোতে আয়ুর্বেদের হাত ধরে কিভাবে
সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো এবং কর্মঠ হতে পারবো, যেটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয়। কারণ আপনি প্রত্যেকেই কিন্তু চাই একটা সুস্থ স্বাভাবিক জীবন। কেউ কিন্তু কখনোই চাই না যে সারা জীবন ধরে একটা আমরা মেডিসিন কন্টিনিউ করবো, কিন্তু সারা জীবন ধরে আমাদেরকে মেডিসিন খেয়ে যেতে হবে। এই যে একটা আপনাদের গ্যাপ এবং এই যে একটা বাঁধ, যেটা সত্যি সত্যি সঠিক উপায় যারা ভাঙতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার, আমি রঘু বলছিলাম। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? আমি রঘু বলছিলাম শিয়ালদা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজেরই সমস্যাটা হচ্ছে রাতে ঘুম হচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? বয়স হচ্ছে 25। 25। আর তার সঙ্গে রাতে খুব বিকেলকে কথা বলি, আর কথা মানে অন্যজনের বিরক্ত মতন অবস্থা সৃষ্টি হয়, কিন্তু এই সমস্যাতে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ঘুমের সমস্যা হচ্ছে। ঠিক আছে, বলছি আপনি স্ক্রিনে শুনুন। ঠিক আছে, শুনতে বলছি থাকুন শুনুন। আপনি। দেখুন, আপনার যে সমস্যাটা হয়েছে সেটা অবশ্যই চিকিৎসা আছে। এটা এরকম অনেক পেশেন্ট চিকিৎসা করেছি আমরা। আমাদের আপনার শিয়ালদায় বললেন, তো আমাদের ল্যান্সটাউনে আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, সেইখানে আপনি হেল্পলাইনে যোগাযোগ করে চলে আসুন। আমরা এই যে রোগটা হচ্ছে আপনার সাথে মুখোমুখি কথা বলতে হবে, কিছু অনেক ব্যাপারে জানতে হবে, কারণ কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না। তো এটা এক কথায় হবে না। আপনি চিকিৎসা করতে আসুন, একবার দেখান, কনসাল্ট করুন, যা যা রিপোর্ট আছে, কেন হচ্ছে, কি হচ্ছে, সব জিজ্ঞেস করে আপনাকে সেইভাবে মেডিসিন দেওয়া হবে। আপনি সুস্থ হয়ে যাবেন মেডিসিনেই। আপনি 1 মাসের মধ্যে দেবেন আপনার এই আস্তে আস্তে জিনিসগুলো কেটে যাচ্ছে। তো এই জন্য আপনাকে আসতে হবে, আপনি আসুন। একদমই তাই। ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনি এবং আপনার প্রিয়জন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। তাছাড়া যাবতীয় পুঙ্খানুপুঙ্খ যেসব জিজ্ঞাসাগুলো রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। স্যার, আজকের মতন কিন্তু আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই। উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা এখানে করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করান ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন। ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো। আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউটারাসের টিউমার হয়েছিল এবং ইউটারাসটা বেড়ে গেছিল, এবং ওইটা ক্যান্সারের প্রোটিন ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হয়েছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেকে সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং এটার জন্য এবং আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, না হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়?
কি সমস্যা আপনার? আমার অর্থো আর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। ধন্যবাদ।